আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত অভিভাবক এবং আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব নিকটবর্তী সময়ে একটা পরীক্ষা, অনলাইন পরীক্ষা দিয়ে শেষ করতে করতে আমরা আবার অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা গতানুগতিক নিয়মে ধারাবাহিক পদ্ধতিতে একটার পর একটা ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। আশা করি তোমরা আবার নতুন করে ক্লাস দেখা শুরু করবে। তো সবাই ভালো আছো আশা করি, আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। একটু বোর্ডের তাকালে দেখবে আমরা আজকেও গণিতের আসলে আমরা এই বিষয়গুলোকে একটু ভাগ করে নিয়েছি। আমি জ্যামিতি এবং পরিমিতি এই বিষয়টা পড়াচ্ছি, তোমাদের হামিদুল স্যার ওনাকে আমরা ত্রিকোণমিতি এবং উনি ত্রিকোণমিতিটা পড়াবেন, আর সঞ্জিত বাবু স্যার বীজগণিত অংশটা পড়াবেন। তো সেই কারণেই আমাকে আবারও জ্যামিতি নিয়ে কথা বলতে হচ্ছে। তো জ্যামিতি তুলনামূলকভাবে আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটি ভীতি দেখছি আমরা, যার কারণে আসলে আমি চেষ্টা করব আর কি ভীতিটা একটু সরানোর জন্য। তোমরা খুব খেয়াল করলে আমার মনে হয় এই ক্লাসটা থেকে তুমি এটা পরবর্তী সময় বেশি খুব একটা পড়া লাগবে না, মনোযোগী না হলে কিন্তু একটু সমস্যা হবে আর কি। তো যাই হোক, আমরা মূল পাঠে আস্তে আস্তে যাই। আমাদের দেখা যাচ্ছে আমরা উপপাদ্য 18 নম্বর নিয়ে আজকে আলোচনা করব, কারণ বিগত ক্লাসে আমরা 17 নম্বর বোধহয় বলছিলাম। এগুলো আমাদের সেকেন্ড টার্ম বা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসভুক্ত আছে। এই জন্য উপপাদ্যটি বোর্ডে লেখা, যেমন বলা হচ্ছে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা এটা নিয়ে আজকে কথা বলবো, এটা আমরা কিভাবে প্রমাণ করব। প্রমাণ করার আগে আমরা সচরাচর কিছু মৌলিক জিনিসের কথা সবসময় ক্লাসে বলে থাকি, বিগত ক্লাসেও কিন্তু এগুলো বলা হয়েছে। তারপর একটু স্মরণ করে দিচ্ছি আরেকবার, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের বৃত্তের যা, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্ত সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্ত বা অনুস্বীকার্য আছে, এগুলো আমরা একটু বলে নেব। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলোর কথাও আমরা বলবো, কারণ আমাদের এটা প্রমাণ করতে এই সমস্ত বিষয়গুলো আসবে। এই জন্য তোমাদেরকে জানিয়ে রাখা ভালো আগে থেকেই। খুব খেয়াল করে শুনতে হবে ক্লাসটা। তো বৃত্তের কথা আসলে আমরা আর বলি না, তো আমরা জানি তো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে একটি বক্ররেখা যদি কোনো স্থান আবদ্ধ করে আমরা এটাকে বৃত্ত বলি, এটা আমাদের জানা। এবং বৃত্তের যে সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বৃত্তের পরিধি বলি। যাকে ভিত্তি করে বৃত্তটা অঙ্কিত হলো তাকে আমরা বৃত্তের কেন্দ্র বলি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে আমরা বৃত্তের যা বলি। এবং এই বিন্দুটা যদি উভয় দিকে বর্ধিত হয়, অর্থাৎ উভয় দিকে বিস্তৃত থাকে, অথবা দুটি পরিধির উপরেও দুটি বিন্দু যদি বৃত্তের কেন্দ্রগামী হয়, তাহলে আমরা এটাকে বৃত্তের ব্যাস বলি। তাহলে একটা ব্যাসার্ধের দ্বিগুণ বলা যায় ব্যাসকে। তার মানে ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই 2। এগুলো আমরা কাজে লাগাবো, মাঝে মাঝে আমাদের এগুলো প্রয়োজনে আসবে, যেন আগে বলে নিলাম। তারপরে বৃত্ত সংক্রান্ত অনুস্বীকার্য যেমন কি হতে পারে, যেমন আমরা এর আগে যে উপপাদ্যটা পড়িয়েছি সম্ভবত সেখানে বলা ছিল বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু আমরা আগের ক্লাসে বলছিলাম, অনলাইন ক্লাসের আগে যে পরীক্ষার আগে যে ক্লাস হয়েছিল। যেমন এরকম একটা বিষয়, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ব্যাস নয় এমন একটি যা। এখান থেকে যদি আমরা কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব আঁকি, যেমন এটা যদি এবি যা মনে করি, লম্বটাকে যদি এডি মনে করি, তাহলে ওই উপপাদ্য অনুসারে আমরা বলবো এডিটা বিডি এর সমান। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাটাকে অর্ধেক করে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এডিটা বিডি এর সমান। এটা একটা তথ্য। এছাড়াও এটা আরেকটা তথ্য, এইরকম উপপাদ্য সংক্রান্ত আরেকটা তথ্য আছে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এই জাটার উপর লম্ব। এটাও আমাদের কাজে লাগবে আলোচনার ভেতরে। তাহলে আমরা আর ত্রিভুজের সর্বসমতার কথাও কিন্তু এখানে আসবে কোনো এক সময়। আমরা ত্রিভুজ সর্বসমতার 4টি শর্তের কথা তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম। আরও একবার স্মরণ করে দিচ্ছি আমি। যদি একটা ত্রিভুজের 3টি বাহু আর একটা ত্রিভুজের 3 বাহু সমান হয়, এই ধরনের দুটি ত্রিভুজকে কিন্তু আমরা সর্বসম ত্রিভুজ বলি। আশা করি তোমরা এগুলা আরও নিচের ক্লাসে পড়ে আসছো, একটু বুঝতে সুবিধা হবে। ABC নামক একটা ত্রিভুজ, DEF নামক একটা ত্রিভুজ যদি হয়, এবং তাদের মধ্যে যদি আমরা এটার AB বাহুটা যদি এটার DE বাহুর সমান হয়, এটার BC বাহুটা যদি এটার EF বাহুর সমান হয়, এবং AC বাহুটা যদি এটার DF বাহুর সমান হয়, এই ধরনের দুটি ত্রিভুজকে বলা যায় সর্বসম ত্রিভুজ।
সব দিক থেকে সমান, অর্থাৎ কোণের দিক থেকেও এই ত্রিভুজের সমান, বাহুর দিক থেকেও এই ত্রিভুজের 3 বাহু, এই ত্রিভুজের 3 বাহু সমান। এটাকে আমরা বলি সর্বসম। তাহলে একটা সর্বসমতার বিষয় আমরা জানলাম। সেকেন্ড যে এটা শর্তটা, সেটা দেখো, একটা ত্রিভুজ যদি এমন হয় যে তার এই দুইটা ত্রিভুজ আমরা এঁকে দেখাচ্ছি, এটাকে যদি আবারও আগের মতো এবিসি নামকরণ করি, এটাকে ডিএফ নামকরণ করি, এবং সেই ক্ষেত্রেও যদি এই কোণটা যদি এই কোণের সমান হয়, এই কোণটা যদি এই কোণের সমান হয়, এবং এই কোণ সংশ্লিষ্ট যে বাহু বিসি আর এখানে কোণ সংশ্লিষ্ট বাহু হচ্ছে ইএফ, এই দুটা যদি সমান হয়, তাহলে এই ধরনের দুটি ত্রিভুজকেও কিন্তু আমরা সর্বসম বলবো। আরেকটা হচ্ছে এরকম যদি হয় একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের পাশাপাশি আরেকটা ত্রিভুজ যদি ডিএফ আঁকি, এটা যদি এবিসি হয়, এটা যদি ডিএফ হয়, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই বাহুটাকে এই বাহুটার সমান মনে করি, এটাকে যদি এটা সমান মনে করি, আর এই মাঝখানের কোণটা, দ্যাট ইজ দুইটা বাহুর মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ যদি এইখানের যে এই কোণের সমান হয়, এটাও কিন্তু দুই বাহুর অন্তর্ভুক্ত কোণই, এটা হলো বি, এই দুটি কোণ সমান হয়, বাহু দুটি যদি এটার এবং এটার সমান হয়, এই ধরনের দুটি ত্রিভুজকেও কিন্তু আমরা সর্বসম ত্রিভুজ বলবো। আজকের আলোচনা যেটা ব্যবহার করব আমরা, এই ধরনের আরেকটা বিষয় আমরা একটু বলে নিচ্ছি। যেমন ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, জাস্ট লাইক দিস, এরকম সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা যদি আমরা পিকিউআর দিয়ে নামকরণ করি, এটা যদি আমরা এলএমএন দিয়ে নামকরণ করি, তাহলে আমরা দেখতেই পারতেছি এটা হচ্ছে 90 ডিগ্রি, এইখানে এই কোণটা 90 ডিগ্রি, দ্যাট ইজ এই কারণে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ। এটার অতিভুজটা হচ্ছে পিকিউ, সমকোণী ত্রিভুজের সমকোণের উল্টা দিকের বাহুকে আমরা অতিভুজ বলি। ঠিক একইভাবে এই সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তার উল্টা দিকের বাহু হচ্ছে এলএম। এই পিকিউটা যদি এলএমের সমান হয়, দ্যাট ইজ অতিভুজ দুইটা যদি সমান হয়, এবং হয় লম্ব, এখানে যদি পিয়ার লম্ব মনে করি, এটা যদি এলএন লম্বটাও যদি সমান হয়, তার মানে একটা অতিভুজ একটা লম্ব, এখানে একটা লম্ব সমান হলেও আমরা এই ধরনের দুটি ত্রিভুজকে কিন্তু কী বলতে পারবো, সমকোণী ত্রিভুজকেও আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো। অথবা এই লম্বটাও যদি সমান না হইয়া এই নিচের ভূমিটা আর এই ভূমিটাও যদি সমান হয়, কিন্তু অতিভুজটা উভয় ক্ষেত্রে সমান হতে হবে, অতিভুজ দুইটা সমান এবং নিচের ভূমিটা উভয় ক্ষেত্রেই সমান, এই ধরনের দুটি সমকোণী ত্রিভুজকেও কিন্তু আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। তো এখন আমরা এই জিনিসগুলো জানার পরেই আমরা কিন্তু মূল পাঠে যেতে পারি। ইচ্ছে করলে আমাদের এই অংশটার আর আলোচনা এই মুহূর্তে লাগবে না, আমরা মুছে দিলাম। স্টুডেন্ট, আমরা এখন মূল পাঠে যাচ্ছি। যেমন আমাদের প্রশ্নটা হচ্ছে বৃত্তের সমান সমান যা, দ্যাট ইজ আমরা এঁকে নিয়েছি এভাবে এবি এবং সিডি, যাটার লম্বাটা সমান, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার। এইরকম দুইটা জায়ের ক্ষেত্রে কেন্দ্র থেকে এরা সমদূরবর্তী, আমরা যদি ওটাকে কেন্দ্র বিবেচনা করি ত্রিভুজে, ও থেকে এবিটা যত দূরে, ও থেকে সিডিটাও ঠিক তত দূরে, এটা আমরা আজকে প্রমাণের বিষয়, আমরা এটা প্রমাণ করব। অর্থাৎ আমি বিশেষ নির্বাচন থেকে শুরু করতেছি। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সিডি বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যা, মানে এই জায়ের দূরত্ব, এই জায়ের যেটা যতটুকু লম্বা, এই জায়গাটাও ঠিক ততটুকু লম্বা। আর ও কেন্দ্র থেকে এই জায়গাটার দূরত্ব যতটুকু, এই জায়গাটার দূরত্ব ততটুকু, এটা আমরা আজকে প্রমাণ করে দেখাবো। অর্থাৎ যদি আজকে আমরা ও ইকুয়াল টু ওয়েভ প্রমাণ করতে সক্ষম হই, তাইলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। যদি ওইটাকে ওয়েভ সমান বলা যায়, তার মানে ওইটা হচ্ছে এবি এর দূরত্ব, ওয়েভটা হচ্ছে কার দূরত্ব, সিডি এর দূরত্ব। এই দুটা জিনিসকে যখন আমরা এস্টাবলিশ করতে পারবো, প্রমাণ করতে পারবো, তাইলে আমরা আজকে আলোচনা সার্থক। চলো আমরা এইখানে বিশেষ নির্বাচনে বলেই ফেললাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যা, ও কেন্দ্র থেকে প্রমাণ করতে হবে ও কেন্দ্র থেকে এবি এবং সিডি জাদয় সমদূরবর্তী। এবার অঙ্কনে হচ্ছে ও কেন্দ্র থেকে এবি এবং সিডি জাদয়ের উপর যথাক্রমে এবি এর উপর ওই এবং সিডি এর উপর আমরা ওয়েভ লম্ব অঙ্কন করলাম। আবার বলছি, ও কেন্দ্র থেকে এবি এবং সিডি জাদয়ের উপর যথাক্রমে ও ই এবং ওয়েভ লম্ব অঙ্কন করি। পাশাপাশি ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এটা কিন্তু প্রথমে যুক্ত ছিল না, আমি কিন্তু পরে অঙ্কনে বলবো। আগে কিন্তু শুধু এই বাহু ই দুইটা ছিল, যা দুইটা ছিল সমান সমান যা, এই ওইটা যুক্ত ছিল না, এটাও যুক্ত ছিল না, ওইটাও যুক্ত ছিল না। অঙ্কনের পর্যায়ে এসে আমরা বলবো
ও বিন্দু থেকে এবি এবং সিডি যাদের উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব অঙ্কন করি, পাশাপাশি ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এটা ছিল অঙ্কনের বিষয়। এবার প্রমাণ শুরু করতে যাচ্ছি আমরা। প্রমাণ স্টুডেন্ট, আমরা যখন ওইটা যখন আমরা করলাম, লম্ব আঁকলাম, তাহলে অবশ্যই বলবো যে এই পাশের কোণটা 90 ডিগ্রি এবং পাশাপাশি এদিকের কোণটাও 90 ডিগ্রি। কিন্তু আমরা মূলত এই যেহেতু ত্রিভুজ কেন্দ্রিক আলোচনা শুরু করব, ও এ ই এই ত্রিভুজটার কথা বলবো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতে পারি, সমকোণী ত্রিভুজ বলতে পারি। এই জন্য যেহেতু এটা লম্ব এঁকেছিলাম, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার ঠিক একইভাবে ওএফটা লম্ব হওয়ার কারণে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তার আগে সমকোণী ত্রিভুজ আমরা জেনে গেলাম। এখন আমরা যদি বলি যে ওইটা লম্ব এবির উপরে, অর্থাৎ ওইটা যদি লম্ব হয় কার উপরে, এবি এর উপরে, একই নিয়মে যদি ওএফটা লম্ব হয় কার উপরে, সিডি এর উপরে, তাহলে আমরা কি বলবো এখন? আমরা কিন্তু এর আগের আলোচনায় একটা উপপাদ্য পড়ে আসছিলাম আগের ক্লাসে, অনলাইন ক্লাসে, যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি কি বলবো? এই সমান সমান বি বলা যাবে তো? সেই উপপাদ্যটির কারণে কিন্তু এটা বলা সম্ভব। উপপাদ্যটি জানা না থাকলে কিন্তু হলফ করে এটা বলা যাবে না। তাহলে এইটা হচ্ছে কার সমান? বি সমান। আচ্ছা, একটু পরে যদি বলি আমরা এইটা হাফ অফ এবি, অবশ্যই ভুল হবে না, কারণ এটা যদি এটা সমান হয় তাহলে এই অর্ধেকটাকে আমি এবির এই অর্ধেকটাকে সম্পূর্ণ এবি এর অর্ধেক বলতে পারি, মানে এইটাকে এবির অর্ধেক বলতে পারি। ঠিক একই কায়দায়, একই নিয়মে, একই কারণে আমরা ওই পাশেও এই বলতে পারি সিএফটা ডিএফের সমান লম্ব হওয়ার কারণে। কারণ ব্যাসভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব কিন্তু সবসময়ই দ্বিখণ্ডিত হয়ে যাবে এই লম্বের কারণে, অর্থাৎ বৃত্তের ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং সিএফ ইকুয়াল টু ডিএফ বলা যায়। এদিক থেকে যদি আমরা বলি এইটা যদি হাফ অফ এবি হয়, এদিক দিয়ে হবে এই সিএফটা হবে হাফ অফ সিডি হয়ে যাবে, হাফ অফ সিডি হয়ে যাবে। এটা যে কারণে সেটা ঠিক একই কারণে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, এইটা হাফ অফ এবি, সিএফটা হাফ অফ সিডি। আমি যদি এরকম একটা কথা বলি, যেমন আমি এবং আরেকজন লোক, আমরা দুজন সমান, পাশাপাশি দুজন লোক সমান উচ্চতার দিক থেকে। আমার উচ্চতা হচ্ছে 5 ফিট, পাশে যে লোকটা তার উচ্চতা 5 ফিট। তাহলে এই লোকের অর্ধেক যত, আমার অর্ধেক কিন্তু ততই হবে। আশা করি বুঝতেছ। আমি এবং আরেকটা লোক পাশাপাশি যদি থাকি এবং আমাদের উচ্চতা যদি দুজনের সমান হয়, আমার অর্ধেক যত হবে। যেমন এটা আমি বোঝাতে যাচ্ছি, এবি একটা লোক, সিডি একটা লোক। এবি লোকের উচ্চতা যদি 5 ফিট হয়, এটাও যদি 5 ফিট হয়, তাহলে এই লোকের অর্ধেক, দ্যাট ইজ এইটা যত লম্বা হবে, সিএফটাও কিন্তু তত লম্বাই হবে। দ্যাট ইজ আমি বোঝাতে চাচ্ছি এই সমান সমান সিএফ, এটার অর্ধেকটা ওইটার অর্ধেকের সমান হবে। যদি দুইটা যা সমান না হইতো তাহলে কিন্তু আমরা এই কথাটা বলতে পারতাম না। তাহলে আমরা এইটা সিএফের সমান বলতে পারি নিঃসন্দেহে। বুঝে বুঝে পড়ার মতো হচ্ছে জ্যামিতি। জ্যামিতি কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, এজন্য খুব মনোযোগীদের জন্য খুব সহজ, খুব ভালো করে তোমরা বুঝতে পারবা। স্টুডেন্ট, আমরা কিন্তু এই পর্যায়ে পর্যন্ত চলে আসছি যে এইটা সিএফের সমান। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে এক সময় গিয়ে। এবার আমরা ভিন্ন একটা কথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ও এ ই। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ বলে নিয়েছি আমরা, এবং ঠিক একই নিয়মে ও সি এফ এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করব, তুলনা করব, আলোচনা করব যে এটার মধ্যে ওইটার মধ্যে কী কী জিনিসগুলো মিল আছে। আচ্ছা, আমরা যখন বলি ওইটা যখন যোগ করলাম, ওসিটা যখন যোগ করলাম, ওইটা কিন্তু বৃত্তের একটা ব্যাসার্ধ, এই ওকেন্দ্র বিশিষ্ট বৃত্তটার একটা ব্যাসার্ধ। ঠিক একই কারণে ওসিটাও কিন্তু এই বৃত্তের একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ দুইটা কিন্তু আমরা এই সমকোণী ত্রিভুজ ও এ ইর মধ্যে ওয়েটা যত লম্বা, ও সি এফের মধ্যে ওসিটা তত লম্বা, একই বৃত্তের ব্যাসার্ধের কারণে কিন্তু। তার মানে আমি বলতে পারি ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এর মধ্যে নিশ্চয়ই আমরা বলবো ওএ ইকুয়াল টু ওসি। এটা অতিভুজ বলেও বলতে পারি, এটা কিন্তু অতিভুজ আগে লিখলেও পারি যে অতিভুজ ওএ ইকুয়াল টু অতিভুজ ওসি। এটার কারণটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই কিন্তু একটা বৃত্তেরই
ব্যাসার্ধ, এই জন্য আমরা অসমান বলতে পারবো না, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এটা সমান দেখালাম, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু প্রমাণ করে গেছি আমরা যে এইটা সিএফ এর সমান, অর্থাৎ এইটা সিএফ এর সমান, এটা প্রতিষ্ঠিত করা, প্রমাণ করা। তাহলে আমরা এইটাকে সিএফ এর সমান বলতে পারি। একটু আগে সর্বসমতার আলোচনায় আমরা কিন্তু বলছিলাম এটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ এবং একটা বাহু, এটা লম্ব হোক আর ভূমি হোক, ঠিক একইভাবে এই পাশে অতিভুজ এবং একটা বাহু, এটা লম্ব হোক আর ভূমি হোক, এই পাশে লম্ব এই পাশে লম্ব, উভয় পাশে লম্বের কারণে অতিভুজ এবং অতিভুজ সমান, আর একটা বাহু সমান, অর্থাৎ লম্বে লম্বে সমান। তাহলে আমি এই দুটো ত্রিভুজকে কী বলতে পারি? সর্বসম ত্রিভুজ বলতে পারি। তার মানে ও এ ই সর্বসম ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ হচ্ছে OCF, এটা আমরা বলতে পারি। আচ্ছা, সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো আবার সমান, যেমন আমরা বাকি এইটাকে এটা সমান বলেছি আমরা প্রমাণে, এটাকে এটা সমান আগে প্রমাণ হয়েছিল। তাহলে বাকি ছিল কিন্তু এইটা এবং এইটা, তাহলে এই শেষের বাহুটাও পরস্পর সমান হবে, দ্যাট ইজ ওইটা ওয়েভের সমান হয়ে যাবে। সর্বসম প্রমাণ করতে না পারলে কিন্তু আমরা এই কথাটা বলতে পারতাম না। তাহলে আমি বলতে পারবো ওইটা ওয়েভের সমান। আর ওইটা নিশ্চয়ই দেখা যাচ্ছে এবি এর দূরত্ব বোঝাচ্ছে, কারণ এবির কাছে কিন্তু ওইটা লাগানো, এদিক দিয়ে সিডির উপরে কিন্তু এফ বিন্দুটা আছে। তাহলে ওইটা ওয়েভটা যেহেতু সমান, তাহলে ওই হচ্ছে এবি এর দূরত্ব, ওয়েভটা হচ্ছে সিডি এর দূরত্ব। তাহলে প্রমাণ হয়ে গেল না যে অতএব ও কেন্দ্র থেকে এবি এবং সিডি যাদয় সমদূরবর্তী, বিষয়টা প্রমাণ হয়ে গেল। স্টুডেন্ট, আমি এটা যেহেতু অনেক সহজ, দ্বিতীয়বার বলবো না, তবে ঠিক সেম এটার মতো করে কিন্তু আরেকটা উপপাদ্য আমরা কিন্তু একটু আগায় নিতে হবে, একটু বেশি করে, এই জন্য কারণ আমাদের অনলাইনে ক্লাস কিন্তু সংখ্যায় কম, এই জন্য আমরা একটু তোমাদের বিরক্ত করব একটু বেশি। এই রকম চিত্র দিয়ে আমরা আরেকটা প্রমাণ করব। ঠিক এই বৃত্তটার এই উপপাদ্যটার ঠিক উল্টা একটা উপপাদ্য, অর্থাৎ যেখানে উপপাদ্য 18 ছিল সেখানে হবে 19, কিন্তু কমপ্লিটলি এটার বিপরীত প্রতিজ্ঞাটা আমি প্রমাণ করব। এইখানে বিষয়টা হবে, এটা আর থাকবে না, এটা হবে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের একই চিত্র কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, তাহলে আগের তার উল্টা কিন্তু এটা। আগে বলছিলাম যদি যা দুইটা সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর এখানে বললাম কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে যা দুইটা সমান, সকল যা পরস্পর সমান। এটা আমরা প্রমাণ করব একেবারে খুব সহজভাবে হবে। দেখো, যারা আগেরটা বুঝে নিয়েছো তাদের জন্য এটা 50% আগে গেল। একই চিত্র কিন্তু বই কিন্তু আমাদের চিত্রটা এইভাবে দেওয়া আছে, যেখানে ব্যাখ্যা বিশ্লেষণে একটু সমস্যা হতে পারে, যার কারণে আমি এটাকে চিত্রটা এইভাবে এঁকে নিলাম, আমাদের ব্যাখ্যা যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। সুতরাং চিত্রটা তোমাদের মতো করে তোমরা আঁকবা পরীক্ষার হলে, বইয়ের থেকে যদি ভালো করে তুমি বুঝো, বই নিজে সেভাবে করতে পারো। স্টুডেন্ট, এবার যদি এই প্রশ্নটির উত্তর আমরা এখান থেকে করতে চাই বা প্রমাণ করতে চাই, তাহলে বিষয়টা কি হবে? এবার ও কেন্দ্র বিশিষ্ট, বিশেষ নির্বাচনে বলবো ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে AB এবং CD দুটি যা, কিন্তু এবার সমান বলি নেই, এবার বলছে AB এবং CD দুটি যা। আমরা প্রমাণ করব যে এই যাটা এই কেন্দ্র থেকে যাটা যত দূরে এই সমদূরবর্তী, আমরা বলবো AB যাটা ও বিন্দু থেকে যত দূরে এবং CD যাটা ও কেন্দ্র থেকে ঠিক তত দূরে। প্রমাণ করতে যাব AB যা CD যায় সমান। আগে ছিল AB যাটা CD যায় সমান হলে কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর এবার বলছি কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে কেবল AB এবং CD সমান, এটা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে এবার আমরা কি করব? আমরা বলবো এই ও কেন্দ্র থেকে অঙ্কনের পর্যায়ে বিশেষ নির্বাচনের ভেতরে কথাটা চলে আসবে। ও কেন্দ্র থেকে AB এবং CD যাদের উপর যথাক্রমে ওই এবং ওয়েভ লম্ব, আর O, A এবং O, যোগ করি, আর প্রমাণ করতে হবে যে AB = CD। এটা হচ্ছে আজকের প্রমাণ, এই মুহূর্তের প্রমাণ হচ্ছে ABটা CDর সমান দেখাতে হবে। তো অঙ্কনে একটা কথা বলতে আমি ভিতরে বলে ফেলেছি, কিন্তু এটা অঙ্কনের পর্যায়ে বলবা O, A এবং O, C যোগ করি। কমপ্লিটলি বিষয়টা আগেরটার মতোই, একটু চিন্তা করে লিখলে এটা ওটার সাথে মিল করেই কিন্তু লেখা যায়।
তাহলে এখানে যদি আমরা যেতে চাই শেষ মুহূর্তে, তাহলে আমরা আবারও এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। যেমন ও এ ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজ নিয়ে আগের উপপাদ্য কথা বলেছি, এবারও কিন্তু এই দুইটা নিয়ে কথা বলছি। এই দুটি ত্রিভুজের মধ্যে অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ আমরা লম্ব বলেছি, এটা লম্ব বলেছি। তাহলে এটা অতিভুজ, এটা অতিভুজ, আবারও আগের মতো অতিভুজ ও ইকুয়াল টু অতিভুজ ও সি, একই বৃত্তের ব্যাসার্ধের কারণে, একই বৃত্তের ব্যাসার্ধের কারণে ওয়েটা ও সির সমান। আর এখানে বলেছি সমদূরবর্তী, দ্যাট ইজ ওইটা যত লম্বা ওয়েভটা তত লম্বা। ওইটার দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, এটাও কিন্তু সেই রকম 5 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। তাহলে এটা ছিল একই বৃত্তের ব্যাসার্ধের কারণে দুইটা সমান অতিভুজ। আর এই ব্যাসার্ধটা আমরা বলে নিয়েছি, এই লম্বটা যে সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র থেকে এই যাটা যত দূরে, এই যাটাও ঠিক তত দূরে, অর্থাৎ ওইটা ওয়েভের সমান। এটা প্রশ্নে বলা ছিল, অর্থাৎ ওইটা ওএফের সমান বলা ছিল। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা এরকম দুইটা তথ্য দেখাতে পারি সমান, যেমন অতিভুজটা সমান, আরেকটা ভূমি আর ভূমি সমান, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ত্রিভুজ দুটিকে কী বলতে পারি? সর্বসম বলতে পারি। তো সর্বসমতার এটি কিন্তু একটি কারণ ছিল। এই সর্বসমতার কারণে আমরা বলতে পারি এই সমান সমান সিএফ বলতে পারি। আচ্ছা, আমরা এই সমান সমান সিএফ প্রমাণ করে ফেললাম। এখন একটু সামনে যাব। আমরা কিন্তু এটা আগের মতোই কিন্তু আবার বলবো, যেহেতু এটা লম্ব ছিল কার উপরে? এবি এর উপরে, আর ওয়েভটা লম্ব ছিল কার উপরে? সিডি এর উপরে। তাহলে আমরা এটা কিন্তু আগের উপপাদ্যেই বলেছি, একটু আগে বলেছি যে কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে যদি এটা লম্ব হয় কার উপরে? এবির উপরে, তাহলে আমরা কিন্তু বলতে পারি এই সমান সমান হাফ অফ এবি বলতে পারি। কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসপিণ্ড জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাটাকে সমদ্বিখণ্ডিত করে, সে কারণে এটা বলা যায়। আবার একই কারণে সিএফটাকে আমরা কার অর্ধেক বলতে পারি? হাফ অফ সিডি বলতে পারি। এটা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা প্রমাণ করে আসছি, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছি। স্টুডেন্ট, এটাকে যদি নাম্বারিং করি 1, এটাকে যদি নাম্বারিং করি 2, বইয়ে কিন্তু নাম্বারিং করা নাই, তোমরা নিজেদের স্বার্থে বোঝার স্বার্থে তোমরা নাম্বারিং করতে পারো। কিন্তু ইতিপূর্বে একটু আগেই কিন্তু প্রমাণ ছিল এই জিনিসটা, এইটা সিএফের সমান। তাহলে আমি এর জায়গায় এই মানটা লিখি, হাফ অফ এবি লিখি। ঠিক একইভাবে এই সিএফের জায়গায় আমরা হাফ অফ সিডি লিখতে পারি। একটু খেয়াল করলেই দেখো, এই সমীকরণে যদি আমি 2 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে এই দুইটা কিন্তু থাকে না। দ্যাট ইজ 2 এখানে গুণ, 2 এখানে গুণ, তাহলে 2 2 কাটা, এই 2 2 কাটা। তাহলে একটা সমীকরণকে একই জিনিস দিয়ে উভয় পক্ষে গুণ, যোগ, ভাগ ইত্যাদি ইত্যাদি করা যায়। তাহলে এবিটা কার সমান হয়ে গেল? সিডি হয়ে গেল। আমাদের প্রমাণ করার কথা ছিল যে এই যা এবিটা এই যা সিডি এর সমান, এবং এটা প্রমাণ অলরেডি হয়ে গেল। স্টুডেন্ট, আমরা কিন্তু একটা আলোচনার বিষয়গুলি দিয়ে আরেকটা উপপাদ্য প্রমাণ হয়ে গেল। মোটামুটি 2টো উপপাদ্য কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমার মনে হয় এর বেশি করা ঠিক হবে না, তোমরা সমস্যায় পড়ে যাবে। তো আমি একটু জিনিস বাড়ির কাজ হিসেবে তোমাদের দেবো। এই দুটো তো তোমরা পড়তেই পারবে, এগুলো বইও আছে, আমি কিন্তু একটু ব্যাখ্যা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই বুঝছো। আমি আর একটু ছোট্ট ছোট্ট 2টা উপপাদ্যের কথা তোমার বাড়ির কাজে একটু দেব। আমরা বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রগামী একটা যা, দ্যাট ইজ আমরা এটাকে ব্যাস মনে করলাম এবি, আর এটাকে আমরা মনে করলাম আরেকটা ব্যাস, কিন্তু এটা কেন্দ্র দিয়ে নয়, একটা যা। এটাও কিন্তু যা, এটাও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবি একটা যা, আর এটা হচ্ছে সিডি আর একটা যা। আমরা প্রমাণ করব যে বৃত্তের ব্যাসটাই বৃহত্তম যা। প্রমাণের বিষয় হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। এটা তোমরা নিজেরা পারবে, আমি একটু ইঙ্গিত দিব। বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, এটা অল্প সময় লাগবে, বৃহত্তম যা। এটা কিভাবে তুমি প্রমাণ করবে? এটা কিন্তু তোমরা নিজের ক্লাসগুলোতে পড়ে আসছো, যারা 8-এ ভালো করে পড়ছো তাদের কিন্তু এটা বোঝা খুব সহজ। 8-এর ক্লাসে কিন্তু এগুলো ছিল। স্টুডেন্ট, আমরা অঙ্কনের পর্যায়ে বলবো, আমি আজকে দেখাবো এখান থেকে এবিটা ইজ গ্রেটার দেন সিডি। এবিটা সিডি অপেক্ষা বড়, অর্থাৎ ব্যাসটা বড় এই জাটা অপেক্ষা। আমরা ও কমা সি যোগ করব এবং ও কমা ডি যোগ করব। 3-4টা লাইনের মধ্যে প্রমাণটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি বলি এই ত্রিভুজের ভেতরে যদি এই বৃত্তের মধ্যে যদি আমরা বলি ওএ ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু ওবি, আশা করি বুঝছো। এটা কেন বলা যাবে? এটা একটা ব্যাসার্ধ,
ওসিটাও কিন্তু আলটিমেটলি এটা ব্যাসার্ধ, ওডিটাও কিন্তু এটা ব্যাসার্ধ, এটাও কিন্তু ব্যাসার্ধ, তাহলে সবগুলি ব্যাসার্ধই তো পরস্পর সমান হবে, এটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে এটা যদি বলা যায় আমরা প্রমাণ করব কিন্তু এই জিনিসটা এখান থেকে। এবার দেখো এই ত্রিভুজে যদি আমরা ত্রিভুজ ওসিডি যদি আমরা বলি ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি বলা যায়। এটা কেন বলা যায়? এই অনুস্বীকার্যটাও আমরা কিন্তু জানার কথা, অনুসিদ্ধান্তটা আমাদের জানার কথা। বৃত্তের যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সে কারণে কিন্তু আমরা বলতে পারি। যেমন ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি। ওসি একটা বাহু, ওডিটা আর একটা বাহু, এই দুইটা বাহুর যোগফল অবশ্যই তার 3 নম্বর বাহু অপেক্ষা বড় হবে। এটা আমরা ক্লাস 7-এ এইটু পড়ে আসছি, তো সে কারণে এটা লেখা যায়। এবার ওসির জায়গায় যদি আমি ওয়ে লিখি প্রমাণের স্বার্থে, কারণ আমরা বলে নিয়েছি কিন্তু ওসির জায়গায় ওয়ে লেখা যাবে, এইগুলো 4টেই পরস্পর সমান। আর ওডির জায়গায় যদি আমরা এটা লিখি, ওবিটা লিখতে পারি কিন্তু গ্রেটার দেন সিডি, তাহলে দেখা গেল এই দুইটার যোগফলটা অবশ্যই এবি সমান, তাহলে এবি ইজ গ্রেটার দেন কী হয়ে গেল সিডি। এই যে প্রমাণটা দরকার ছিল, খুব ছোট্ট বলছিলাম 2-3 মিনিট সময় লাগে, এটা হয়ে গেল প্রমাণ। হ্যাঁ, আরেকটা ছোট জিনিস কিন্তু আমি বলতে চাই, ধৈর্য হারা হবে না। আমি দেখো আরেকটা জিনিস হচ্ছে এটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তটার ব্যাস, তাহলে এই জায়গাটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ যদি আমি একটা কোণ এঁকে নেই, ধরে নিলাম অর্ধবৃত্তস্থ কোণটার নাম সি, আমি এটার নাম দিলাম এবি, ব্যাসটা হচ্ছে এবি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ছিল, এবি ছিল তার ব্যাস। আর এখানে যখন আমি এটা কোণ এঁকে দিলাম, এই মাথার থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, তাহলে হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ। আমি প্রমাণ করতে যাচ্ছি যে অর্ধবৃত্তস্থ কোণটা 1 সমকোণ, মানে 90 ডিগ্রি। এটা কিভাবে সম্ভব? ঠিক এই ছোট ছোট জ্যামিতির মতোই, উপপাদ্যগুলি খুব সহজ, একটু খেয়াল করলে তোমরা 4-5টা উপপাদ্য একদিনই পড়তে পারো, যেহেতু এগুলো আগের ক্লাসে পড়া ছিল। এইটার বেলায় আমি একটা কাজ করি, এবি বেশের যে পাশে সি বিন্দুটা আছে তার উল্টা পাশে একটা বিন্দু ডি নিয়ে নিলাম। এখন আমি দেখাতে চাচ্ছি আজকের আলোচনার সারাংশ হবে এসিবি ইজ ইকুয়াল টু 1 সমকোণ অথবা 90 ডিগ্রি, 1 সমকোণ অথবা 90 ডিগ্রি, এটা আমি প্রমাণ করব। আচ্ছা, আমি যখন এই ডি বিন্দুটা এখানে নিয়ে গেলাম, কিন্তু এডিবি নামক একটা চাপ হয়ে গেল, এডিবি নামক চাপ, এই চাপের উপর এখানে একটা কিন্তু যখন আমি এডিবি চাপের এই বি মাথাটা এখানে নিয়ে আসলাম, এই মাথাটা যখন এখানে নিয়ে আসলাম, এখানে একটা কোণ তৈরি হয়ে গেল। কিন্তু এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই মাথাটা যখন এখানে চলে গেল, এটা যখন এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করলো তার নাম হচ্ছে এটাকে যদি ও বিন্দু দেওয়া হয়, ও বিন্দু দিয়েই রাখছি আমরা, এটা দেখা যায় না। অর্থাৎ আমরা যদি বলি কোণ এ সি বি সমান সমান আমরা বলতে পারি হাফ কোণ এ ও ডি। এটা আমরা কেন বলতে পারি? আমরা কিন্তু জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাকে বলা হয়, এটা এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ একটা ধারণা দিয়ে দিই, যে বৃত্তের কোনো চাপ বৃত্তের পরিধির উপরে যে কোণ তৈরি করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ, আর এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন এসিবি ইকুয়াল টু হাফ হলো, আর এউডি কোণটা হচ্ছে এই যে এটা অলওয়েজ কেন্দ্রবিন্দুতে যে কোণ তৈরি হয় তার মান কত ডিগ্রি? এক পাশের কোণগুলো হলো 180 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি? অতএব কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রমাণিত। অর্থাৎ আমাদের এটাই প্রমাণ করার কথা ছিল। ছোট্ট ছোট দুটি উপপাদ্য বাড়ির কাজ হিসেবে রইলো, আর ওগুলো তোমরা বাসায় পড়বা। সব মিলে 4টা পড়া হয়ে গেল আজকে। আমরা এইভাবে একটু আগাতে হবে তাড়াতাড়ি। তো আশা করি তোমরা বিরক্ত না হয়ে এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, পড়বে বাসায়। আমাদেরকে কোনো সমস্যা হলে কিন্তু ফোন দিয়ে জানাবে, যেহেতু তোমাদের সিলেবাসে আমাদের ফোন নাম্বার আছে। আর ভালো করে পড়াশোনা করতেই হবে, কারণ অনলাইনে পরীক্ষা তো তোমরা বুঝতেই পারতেছো, পরীক্ষা যেভাবে হচ্ছে বর্ণমালা এইভাবে চলতেই থাকবে। তোমরা ভালো করে প্রস্তুতি নিবা। আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাচ্চাদেরকে এইভাবে যেভাবে পরীক্ষাটা নিলেন, আমরা খুব খুশি। আপনাদের বাচ্চাদের সামনে আপনারা বসেছিলেন, তাদেরকে দেখছেন, তারা যাতে দেখে না লেখে, ঠিক সেটা আপনারা এখনও খেয়াল রাখবেন। এভাবে যেন পড়াশোনা চালিয়ে যায়, ইনশাআল্লাহ আমরা পিছনে পড়বো না কখনোই। অন্যান্য স্কুল থেকে আমরা একটা এগিয়ে আছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের ক্লাসগুলি চালিয়ে যেতে পারি পরীক্ষা পর্যন্ত। আর যদি ঈদের পরে খুলে যায় তাহলে তো আমরা রীতিমতো নিয়মিত ক্লাসে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। এই কামনায় আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।